পৃষ্ঠা 101। 19 শতকের 60-70-এর দশক থেকে উপনিবেশ প্রাণিত ধর্ম সংশ্লেষণ ও তথাকথিত সংস্কারের প্রতিক্রিয়ায় কোণঠাসা হতে থাকে প্রাক উপনিবেশী স্মৃতি বিশ্বাসী জনস্তরে মুদ্রিত অনুমোদনের জন্য যে উন্মাদনা শুরু হয়েছিল। পঞ্জিকা প্রকাশকেরা কিছুটা হলেও তার ব্যবসায়িক ফায়দা নিতে সক্ষম হয়েছিলেন। বাড়তি লাভ যেটা হচ্ছিল, পঞ্জিকা হয়ে উঠতে শুরু করেছিল অসংস্কৃতজ্ঞ সম্প্রদায়ের বিপুল জনতার ব্যবহারযোগ্য স্মার্ত নির্দেশিকা, কিংবা স্মৃতিশাস্ত্র বলতে যা বুঝত সেদিনকার ছাপোষা বাঙালি গেরস্তজন, তারই একটি তরলিত স্পর্শযোগ্য ছাপানো পুঁথি বিশেষ। পঞ্জিকার উদ্দেশ্যের মধ্যে নিয়ামক হয়ে ওঠার এই মৌল ক্ষমতার্জন প্রক্রিয়াটিও যে অন্তর্ভুক্ত, পঞ্জিকা সংস্কার নিয়ে আলোচনার অবতরণিকাতেই সূত্রাকারে সে কথা জানিয়েছিলেন বিশেষজ্ঞ ক্ষেত্রমোহন বসু। উদ্ধৃতি শুরু। যাহারা ধর্মানুষ্ঠান, গার্হস্থ্য ক্রিয়াকলাপ, শুভাশুভ যাত্রার সময় ইত্যাদি ধার ধারেন না, তাহাদের কাছে এই পঞ্জিকার কোনো মূল্য নাই। কিন্তু একথা ভুলিলে চলিবে না যে পৃথিবীর কোনো দেশেরই পঞ্জিকা শুধু বৈষয়িক ব্যাপারে সীমাবদ্ধ নয়। পঞ্জিকার দ্বিতীয় উদ্দেশ্য জাতি, ধর্ম ও সামাজিক জীবনকে, সোশিও রিলিজিয়াস লাইফ, নিয়ন্ত্রিত করা। উদ্ধৃতি শেষ তাঁরই পাদটিকা 25। ক্ষেত্রমোহনের এই লেখা প্রকাশিত হয়েছিল 1957 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যা সংগ্রহ সিরিজের অন্তর্ভুক্ত হয়ে। পৃষ্ঠা 102। এখানে লক্ষ্য করার বিষয় হল, মাত্র 60-70 বছরের ব্যবধানেই বাঙালি বিদ্যাজীবী জনের কাছে পঞ্জিকার পরিসর কিভাবে বদলে গেছে গ্রাহ্যতার এক মেরু থেকে অন্য মেরুতে। মহেশচন্দ্রর ন্যায়রত্ন, পঞ্চানন সাহিত্যাচার্য সহ 19 শতকের শেষ পর্বে যাঁরা পঞ্জিকা নিয়ে কলম ধরেছিলেন, বৈষয়িকের পঞ্জিকা সংস্রব নিয়ে তাঁদের কুণ্ঠা স্বতঃ প্রকাশ। মাত্র অর্ধশতক পরের গবেষককে দেখি বিশেষ জোর দিয়েই পাঠককে জানাতে হচ্ছে, বৈষয়িক ব্যাপারেই নয়, পঞ্জিকার আবেদন আছে অন্যতর পরিপ্রেক্ষিতেও। পঞ্জিকার এই তরমান, তয়বফলা বয়শূন্যর ময়াকার মূর্ধন্য, তরমান গার্হস্থ্যায়ন মনে হয় স্মৃতির বিকল্প কিংবা অনুকল্প হিসেবে গৃহীত হওয়ার বৈপ্লবিক সংঘটনের সঙ্গে সম্পর্কিত। যা ছিল মুমুক্ষুর সাধন সহায়, তার ওপরে আটপৌরে গেরস্থালির তেল হলুদের ছাপ হয়ে যাচ্ছে অক্ষয়। এ কাজে ব্যবসায়ীর সহায় হচ্ছেন তাঁরাই যারা অবিষয়ীর উচ্চতার গৌরবে একদিন বিষয়ী বর্জিত পঞ্জিকা চর্চার ধারাকে সরাসরি অস্বীকার করতে পারেননি। ক্ষেত্রমোহন বসু জাতি নির্বিশেষে পঞ্জিকার যে ধর্মীয় সামাজিক নিয়ন্ত্রণের উল্লেখ করেছিলেন, জাতীয়তাপন্থী বাঙালির ইতিহাস যাপনের উত্তেজনাময় দিনগুলিতে সে নিয়ন্ত্রণ ততটা নিরীহ ছিল না। রাজনৈতিক দমনের প্রতিকল্প হিসেবে পঞ্জিকাগুলি ধর্মীয় স্বাতন্ত্র্য চেতনার মুক্তাঞ্চল হয়ে উঠতে চেয়েছিল। উপরন্তু পাঞ্জিপুথির প্রচ্ছদ বন্ধন ভেঙে তৈরি করতে চেয়েছিল স্বতন্ত্র একটা উপনিবেশ, যার সামাজিকতার ব্যাকরণের উপর থাকবে আবহমানের শিলমোহর। এই কাজকে জ্বালানি জুগিয়েছিল লোকলোভন হয়ে ওঠার বাজারি আগ্রহ। এই মিথস্ক্রিয়াজাত পঞ্জিকাগুলি যে আত্মপ্রতিকৃতি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছিল, তা স্বনিযুক্ত ধর্মরক্ষকের। 1357 বঙ্গাব্দের নূতন তারাচাঁদ ডাইরেক্টরি পঞ্জিকার ভূমিকায় প্রকাশক বিশ্বনাথ দাসের পরিতৃপ্ত স্বকৃতজ্ঞ উচ্চারণে অপ্রচ্ছন্ন ছিল না সেই অভিপ্রায়।
একটু যেন ঘুরিয়েই পঞ্জিকার স্মার্ত চরিত্রের রক্ষাকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা দিতে গিয়ে জানান, এই পঞ্জিকা, উদ্ধৃতি শুরু, হিন্দু সমাজে ধর্মকর্ম অক্ষুণ্ণ রাখিয়া লোকসমাজের সাদরে সমাদৃতা ও পরিগৃহীতা হইয়া 11 বর্ষে পদার্পণ করিতেছে। দাঁড়ি ... আমি বিগত 113 সপ্তচত্বরিংশৎ বঙ্গাব্দ হইতে হিন্দু সমাজের ধর্মকর্ম বিষয়ে যে গুরুতম দায়িত্বভার স্বেচ্ছায় স্বীয় মস্তকে তুলিয়া লইয়াছি, তাহার একমাত্র নিদান সংশোধক, গণক, অনুমোদক ও পৃষ্ঠপোষক বৃন্দের কৃপা লেশ মাত্র। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 26, পৃষ্ঠা 103। স্মৃতির নতুন আঙ্গিক হিসেবে পঞ্জিকাকে মেনে নিয়ে শ্রীরামপুর পঞ্জিকা 19 শতকের শেষ দশকেই ঘোষণা করেছিল, উদ্ধৃতি শুরু, পঞ্জিকা আমাদের হিন্দু ধর্মের একমাত্র পরিচালক। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 27। এই বিশ্বাসটি পঞ্জিকার সচেতনতার আদি পর্বেই নিহিত ছিল বলে পঞ্জিকার সংস্কার বিষয়ে সেদিন উদ্যোগী হয়েছিলেন ধর্মক্ষেত্রের অধিনায়করাই। জ্যোতির্বিজ্ঞানের নিকটবর্তী হওয়া নয়, এদের কাছে পঞ্জিকার সংস্কারের প্রাথমিক উদ্দেশ্যই ছিল নিখুঁত নির্ণয়ের মধ্য দিয়ে স্মৃতির নিরূপণকে নিবিড়ভাবে ও আত্মীকৃত করা। মাঘ 1289 বঙ্গাব্দে প্রকাশিত পরের বছরের গুপ্তপ্রেস পঞ্জিকার বিজ্ঞপ্তিতে এই সংস্কার ধারণা ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল, উদ্ধৃতি শুরু। বর্তমান সময়ে অনেক স্থানেই ধর্মশাস্ত্রাদির ব্যবস্থাপক না থাকায় হিন্দুদিগের সমস্ত বৈধ কার্যেই পঞ্জিকা দৃষ্টে নির্বাহ হইতেছে। সুতরাং পঞ্জিকার সম্পূর্ণ বিশুদ্ধি হওয়া আবশ্যক, কিন্তু সেই পঞ্জিকা সম্বন্ধে অনেক দোষ থাকায় তদৃষ্টে বৈধ কার্যকারণে অনেক কার্যই যথাবিধি সময়ে অনুষ্ঠান না হওয়াতে ধর্মহানি এবং যাত্রাদি শুভ কার্যের অশুভ হইবার সম্ভাবনা। ... তারই উদ্ধৃতি শেষ, পাদটিকা 28। পশ্চিমী সংস্কৃতির অপ্রতিরোধ্য আগ্রাসনের আপতিক ব্যবধানে থেকে যতটুকু সাবেকি সময়কে ধরে রাখা সম্ভব ছিল তার চেয়ে অনেক বেশি উদ্যোগ নিয়েছিলেন পঞ্জিকা সংশ্লিষ্ট ও পঞ্জিকা নির্ভর শিক্ষিত বঙ্গ জনতা। 20 শতকের গোড়ার দশকে পঞ্জিকা ধারণাটিই হয়ে উঠেছিল একটা প্রতিষ্ঠান। ক্রমশ জনতায় নিবিষ্ট হতে থাকা এই চির অস্থির গ্রন্থকল্প নিজের কৌশলেই জনবদ্ধ একটা আভিজাতিকতা তৈরি করে নিচ্ছিল। এর শাস্ত্রীয় অংশের গৌরব প্রতিষ্ঠার জন্যও সে অংশকে জনব্যবহার্য করার জন্য দেখা দিয়েছিল কিছু কিছু উদ্যোগ। পঞ্জিকা দর্শন বিভ্রাট সংশোধক প্রথম খণ্ড, 1311 বঙ্গাব্দ, এর রচয়িতা দ্বারকানাথ বিদ্যারত্নের মতো অনেকেই বিশ্বাস করতেন, উদ্ধৃতি শুরু, পঞ্জিকা দর্শন সোপান না জানিলে, অর্থাৎ পঞ্জিকা দেখার কৌশল শিক্ষা না থাকিলে কদাপি পঞ্জিকা দেখিতে শক্তিশালী হইতে পারেন না। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 29। অবদ্ধতার কৌলিন্য পঞ্জিকার নির্মীয়মান পরিচিতিকে একটা অনচ্ছতায় আবৃত করতে শুরু করেছিল সে সময়ে। পরস্পর বিরোধী পরিচায়নের আততি পঞ্জিকা অভিধাটিকেই করে তোলে অবনির্মিত। স্মৃতির মধ্যে মিশে থাকা না পঞ্জিকাটুকু পঞ্জিকাকে করে তুলতে থাকে ব্রাহ্মণ্যবাদী মাত্রই নয়, শূদ্রের অস্পৃশ্য শাস্ত্র। স্বাধীনতার বছর তিনেক পরেও পঞ্জিকার পাতায় ফলাও করে ছাপা হতে থাকে শঙ্কর বাক্য, পৃষ্ঠা 104। উদ্ধৃতি শুরু, গ্রহ বিপ্র মুখাদ্রাজা শৃণুয়ান্নব পঞ্জিকাং
হস্তে কৃত্বা ফলং পুষ্পং ন শূদ্রগণকাস্যতঃ। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 30। সংবিধিবদ্ধ এই চেতাবনীটুকু পঞ্জিকার প্রসারণ ও অনুমোদনের নীতির সঙ্গে বলাই বাহুল্য সামঞ্জস্যপূর্ণ নয়। অকুলীন জনতার পরিশ্রমের রুজির মুখাপেক্ষী হয়ে যে পঞ্জিকার প্রকাশ দেবভাষার শীতল আবরণীতে, সে কিন্তু ফি বছর জানাতে ভুলত না অব্রাহ্মণের কাছে পঞ্জিকা পাঠ্য নয়, শ্রাব্য। পঞ্জিকাবাচক ইংরেজি অ্যালমেনাক, ALMANC শব্দটি যে মধ্যযুগীয় সমচ্চারিত আরবীয় শব্দ থেকে নিষ্পন্ন, তার আদিতম অর্থ ছিল দ্য প্লেস ওয়্যার ক্যামেলস নি, KNEE, মার্ক অফ এক্সক্লেমেশন, উদ্ধৃতি শেষ, পাদটিকা 31। দীর্ঘ উৎসরতার অবসানে শুধু উটেরাই বা কেন, তাদের চালকেরাও যেখানে দুদণ্ডের স্মরণ সন্ধানে সফল হয়, পঞ্জিকাও কি হয়ে উঠতে চায়নি জনশরণ্য? সময়ের সম্ভাব্য ক্ষয়কে অভ্যাসের আরামে চৌহদ্দিতে এনে বন্ধনের হরেক কানুনকে গোপনে ছাড়িয়ে দিতে চায়নি সে। পঞ্জিকার সঙ্গে তার ব্যবহারকারী তাই চলতে থাকে নিরন্তর পারস্পরিক অভিযোজন। ভেদাভেদের যে নীতি নিরূপিত হয় পঞ্জিকার পাতায়, তাকে সম্মান করেই জনতা পঞ্জিকার সঙ্গে সংযুক্ত হওয়ার আরও নানা প্রান্ত প্রণয়ন করতে থাকে। এভাবে ডাইরেক্টরির আকর্ষক সংযোজনীটুকু বাদ দিলেও পঞ্জিকার মূল শরীরে প্রবেশ করতে থাকে জীবনের কিছু মৌল অভ্যাস। সে অভ্যাসের বশেই এক টালমাটাল সময় বাঙালির পঞ্জিকার অবিশ্লেষ্য অঙ্গ হয়ে ওঠে রাষ্ট্রীয় ভবিতব্যের নামে রাজনীতির কমেন্টারি ও টিপ্পনী। 2. বাঙালির রাজনীতি চর্চার ইতিহাসে একালের সূত্রপাত হয় প্রথম মহাযুদ্ধের তাৎক্ষণিক অভিঘাতে। বিশেষ করে পত্রপত্রিকায় মহাযুদ্ধ চর্চাকে কেন্দ্র করে লেখালেখিতে সাময়িক সংজ্ঞার জগতে একটা স্পষ্ট পর্বান্তর অর্ধমনস্ক পাঠকেরও চোখ এড়ায় না। কর্মকাণ্ডে সক্রিয়তার বাইরে জনপরিসরে রাজনৈতিক প্রসঙ্গ স্বতন্ত্র একটা উদযাপিত আলোচ্য হয়ে উঠতে থাকে বৈশ্বিক পরিস্থিতিতে জাতিগতভাবে বাঙালি তথা ভারতবাসীর রাজনৈতিক আমিত্বের আবিষ্কারে। মাঘ 1321 বঙ্গাব্দের ভারতী পত্রিকায় প্রকাশিত বর্তমান ইউরোপীয় সমর শীর্ষক প্রবন্ধে বাঙালির প্রসারিত রাজনীতি চর্চার দৃশ্যপটের সামনে দাঁড়িয়ে পৃষ্ঠা 105 কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় লেখেন, উদ্ধৃতি শুরু, বর্তমান ইউরোপীয় মহাসমর আমাদের সকলেরই মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করিয়াছে। বৈদেশিক ঘটনাবলীর উপর এতাদৃশ্য ঐকান্তিক মনোযোগ বোধ হয় কখনো লক্ষিত হয় নাই। তারই উদ্ধৃতি শেষ, পাদটিকা 32। উত্তেজক যুদ্ধবিরোধের মধ্যেই নয়, এই সংশক্তির গভীরতর কারণ বাঙালির মনোজীবনেই নিহিত ছিল। নানা রাজনৈতিক কর্মকাণ্ডের অংশী ও উপনিবেশিত জাতি হিসেবে বাঙালির যুদ্ধোৎসাহের প্রবৃত্তিগত প্রাথমিকতা তো ছিলই। অসংসক্ত পাঠক বাঙালির যুদ্ধ বিবরণী পাঠের অত্যুৎসাহ নিয়ে মন্তব্য করেছিল মহিলা পত্রিকা, উদ্ধৃতি শুরু, ক্রাইসিয়া যুদ্ধ বা রুশ তুরস্কের যুদ্ধ, ফ্রান্স প্রতিষ্ঠার যুদ্ধ বৃত্তান্ত পাঠ করা অত্যন্ত উৎসাহের ব্যাপার হইত, কিন্তু তাহাতে আমাদের রাজজাতির কোনো বিশেষ লাভ ক্ষতির কারণ ছিল না বলিয়া আমরা উদাসীনভাবে দর্শন করিতে পারিতাম। দাঁড়ি উদ্ধৃতি শেষ, পাদটিকা 33। এই রাজজাতির মহাযুদ্ধে অংশগ্রহণ বাঙালির যুদ্ধ চর্চায় শুধু গতিই আনেনি, এক ধরনের সংযুক্তির বোধকেও সংক্রামিত করেছিল।
কথা ও ক্রিয়ার মধ্যে বিনিময়ী পরস্পর স্পর্শিতায় রাজনীতি নিয়ে লেখাটাও হয়ে উঠেছিল রাজনৈতিক কৃত্য। শিক্ষিত জনের মৌলিক অভ্যাস। গৃহজীবী অনুবর্তনপন্থী উপনিবেশিতের এই মানসিক সংযুক্তিতে বিস্মিত হয়ে পরের সংখ্যাতেই মহিলা পত্রিকার ধারা বিবরণী উদ্ধৃতির শুরু। ইউরোপের ভয়ানক যুদ্ধ আজকাল আমাদের দেশের সকল নরনারীর মন ব্যস্ত করিয়া রাখিয়াছে, ইহা আমরা প্রত্যক্ষ দেখিতেছি। এরূপ ব্যস্ততাই আমাদের নিকট এক প্রকার নূতন অবস্থা। তারই উদ্ধৃতি শেষ, পাদটিকা 34। সে বিস্ময়ের দিন শেষ হয়ে গেছে। পরিবর্তিত বিশ্বে বাঙালি রাজনীতির কল্পান্ত দেখেছে বেশ কয়েকটি, কিন্তু তার কেন্দ্রভুক্ত হিসেবে নিজেকে নিবিড় করে দেখা আর সমস্ত প্রেক্ষিতকে তর্কের পরিসরে বারবার প্রাসঙ্গিক করে তোলার একাল উদ্ধৃতির মধ্যে অক্ষুণ্ণ আছে আজও শতবর্ষ পেরিয়ে। রাজনীতির সংক্ষুব্ধ তন্তেশ অনুসার কয় মধ্যাহ্নশয় রস্য উভয়ধয়। পৃথিবীতে প্রথম মহাযুদ্ধকে উপলক্ষ করে এই যে প্রবোধনী, তার সঙ্গে 19 শতকের অবসান পর্বে জাতীয়তামুখী বাঙালির কেন্দ্রাভিজ্ঞ রাজনীতির পার্থক্য সজ্ঞার পরিণতিতে। বিশ্ব পরিস্থিতির সঙ্গে নিজেদের ভবিতব্যের এই যোগ আবিষ্কার করতে পারায় 20 শতকের দ্বিতীয় দশকের বাঙালির রাজনীতি চর্চার অভিপ্রায় ও আঙ্গিকের গভীর রাসায়নিক পরিবর্তন হতে শুরু করে। নতুন আবিষ্কৃত রাজনৈতিক সজ্ঞার এই অন্তর্জালকে ছড়িয়ে দেবার জন্য পৃষ্ঠা 106 সামাজিক নানা স্তরে সচল রাখার আগ্রহে খবরের কাগজের মতোই পঞ্জিকাও হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এর ফলে পঞ্জিকার অন্তশ্চরিত্রের পূর্ব নিরূপিত পরিসর সাবেক লক্ষণরেখার শাসন অতিক্রম করে পুনঃ সংজ্ঞায়িত করে নিতে থাকে তার অন্বিষ্টকে। এরও আগে থেকে জনমনের চাহিদার অনুপাতে বদলে যেতে দেখি ডাইরেক্টরি সংযোজনীর রাজনৈতিক আবেদন। পঞ্জিকা নামের অধুনালুপ্ত পঞ্জিকাটির 1286 বঙ্গাব্দের 1879 থেকে 80 খ্রিস্টাব্দ সংখ্যার বিবিধ অংশে রাজবংশ এর সবিস্তার বিবরণীর অন্তে শ্রীমতী সম্রাজ্ঞী ভারতেশ্বরী ভিক্টোরিয়া আলেকজান্ড্রিনার পাদটিকা 35 যে স্তবাতুর উল্লেখ লক্ষ্য করা যায়, তার মধ্যে খুঁজে পাওয়া যাবে ক্ষণজীবী এক গণ্ডি ভাঙা প্রতিবাৎসল্য প্রভাবিত আবেগ আকুল সত্তা চেতনার প্রকাশ। রাজনৈতিক প্রভুকে ঐশী স্তুতির ভঙ্গিতে ভাষার পরিসরে এনে ফেলার সাংস্কৃতিক অভ্যাস স্মৃতিপুরাণের যুগ থেকেই ছিল। মহাযুদ্ধের প্রথম অভিজ্ঞতা ও রাজনীতির প্রাদেশিক ভাবনা থেকে মুক্তি ঈশ্বরের চেয়ে দেশ ও মাতৃকাকে করে তুলেছিল অনেক বেশি আকর্ষক। লোকলোভন করবার কৌশল হিসেবে পঞ্জিকায় ছড়া, গান, কবিতার প্রকাশ নিয়ে সম্ভবত প্রথম ভেবেছিলেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। পাদটিকা 36। 1733 খ্রিস্টাব্দ থেকে যে খ্যাতনামা পুয়ার রিচার্ডস অ্যালমানাক এই যাত্রার সূচনা তার স্বভাব লক্ষণ অনুপনিবেশিত জনতার রুচি, মর্জি, বিনোদন ভাবনা ও রাজনীতির সঙ্গে সঙ্গতি রেখে এতটাই স্বতন্ত্র যে তার সঙ্গে তুলনা চলে না প্রথম মহাযুদ্ধের শেষ বছরে কলকাতা থেকে প্রকাশিত দিনপঞ্জিকায় 1324 বঙ্গাব্দ 1917 থেকে 18 খ্রিস্টাব্দ। বাঙালির তৎকালীন রাজনৈতিক চেতনা ও উদ্যোগের আতপ্ত স্পর্শ পাওয়া যাবে এই পঞ্জিকার ডাইরেক্টরি অংশে সংযোজিত গানে, যেখানে অগ্রাধিকার পেয়েছে বন্দে মাতরং বৈষ্ণরা অনুসার, বন্দি তোমায় ভারত জননী বিদ্যা মুকুটধারিণী, আমার সোনার বাংলা, কতকাল পরে বলো ভারত রে,
এর মতো আরও অনেক জনপ্রিয় স্বদেশী গান। পাদটিকা ৩৭। সংকলনের শেষের ভক্তিমূলক গানগুলি স্বদেশিয়ানার প্রাণবন্ততার পরে যেন অনেকটাই বিধি পালনের শীতলতায় আচ্ছন্ন। রাজনীতির সঙ্গে পঞ্জিকার তির্যক সম্পর্কটি প্রত্যক্ষ ও স্পষ্ট হয়ে ওঠে দুই মহাযুদ্ধের মধ্যপর্বে পঞ্জিকায় ফলিত জ্যোতিষের অন্তর্ভুক্তির পরে। রাজনৈতিক সজ্ঞা ও সর্বব্যাপী সক্রিয়তার বিচিত্র জটিল যুদ্ধমান প্রকাশের চাপে ফলিত জ্যোতিষকে অবলম্বন করে পৃষ্ঠা ১০৭ পঞ্জিকা আর নিছক প্রতিফলক বা ভাষ্যকার হয়েই থাকতে চায়নি, হয়ে উঠতে চেয়েছে বিশ্ব রাজনীতির ভবিতব্যের গণক। আজকের বিজ্ঞাপনী প্রচারে ফলিত জ্যোতিষ ও তার দণ্ডমুণ্ডের কর্তাদের যতই আদি, অকৃত্রিম ইত্যাদি বিশেষণে অধিকতর আকর্ষক করে তোলা হোক না কেন, ভারতীয় পঞ্জিকার শরীরে ফলিত জ্যোতিষের অঙ্গস্থাপনা ইতিহাসের বিচারে নিছকই হালফিলের ঘটনা। গুপ্তপ্রেস পঞ্জিকা, যাকে বলা যেতে পারে বাঙালির পঞ্জিকার ইতিহাসে জনপ্রিয়তম ও ধারাবাহিকতায় অবিচ্ছিন্ন সর্বপ্রাচীন পঞ্জিকা, পাদটিকা ৩৮, তার আলোচ্যের তালিকায় ফলিত জ্যোতিষ প্রবেশ করে ১৩৪০ বঙ্গাব্দে, অর্থাৎ ইংরেজি হিসেবে ১৯৩৩ থেকে ৩৪ খ্রিস্টাব্দ নাগাদ। এই পঞ্জিকার ব্যবস্থাপক মণ্ডলীর পক্ষ থেকে পণ্ডিত হরিচরণ বিদ্যারত্ন স্মৃতিতীর্থ ফলিত জ্যোতিষ বন্ধনী শুরু প্রাচ্য ও পাশ্চাত্য জ্যোতিষের সার সংকলনমূলক বার্ষিক গবেষণা বন্ধনী শেষ শিরোনামের প্রবন্ধের গোড়াতেই জানান উদ্ধৃতি শুরু। গুপ্তপ্রেস পঞ্জিকার গ্রাহক ও অনুগ্রাহক বর্গের অবসর বিনোদনের জন্য গৃহস্থের নিত্য প্রয়োজনীয় ব্যবহারিক ফলিত জ্যোতিষ বিষয়ক প্রবন্ধ এই বৎসর হইতে প্রতি বৎসর ধারাবাহিকভাবে প্রকাশিত হইবে তাহার ব্যবস্থা করা হইল। তাঁরই উদ্ধৃতি শেষ, পাদটিকা ৩৯। এ প্রসঙ্গে মনে রাখা প্রয়োজন, ফলিত জ্যোতিষের আলোচনা ও প্রয়োগের বিনোদন মূল্য ও অর্থমূল্য এর প্রায় ৪০০ বছর আগেই পরীক্ষিত হয়ে গেছে বিলেত আমেরিকার বাজারে। যাত্রা শুদ্ধি, শুভকর্মের কালাকাল বিচার ইত্যাদির মতো গৌণ বিচার দেশি পঞ্জিকায় এর আগে যে ছিল না তা নয়, তবে ১৬-১৭ শতকের পশ্চিমী পাঠক বিশ্বে ফলিত জ্যোতিষ যে বিপুল উন্মাদনা ও বিতর্কের সৃষ্টি করে তা ভারতের প্রেক্ষাপটে দেখা যায়নি। ইউরোপীয় পঞ্জিকার ইতিহাস সম্পর্কে তথ্য পরিবেশন করতে গিয়ে দ্য এনসাইক্লোপিডিয়া আমেরিকানা জানায়, quote opens, superstition, belief in the influence of the stars, and the desire to foresee the future created popular interest in almanacs, and for 2 or 3 centuries after the invention of printing, printers, astrologers, and quacks of all kinds fed upon the public demand. Unquote, পাদটিকা ৪০। সেকালের ইংল্যান্ডে ভবিষ্যৎ গণনা ও জ্যোতিষী বৃত্তির অবৈজ্ঞানিকতাকে শাসন করতে আইন করে এগুলিকে নিষিদ্ধ করা হয়েছিল। তা সত্ত্বেও পাঠকের উন্মাদনায় প্রভাবিত পপুলার পত্রিকাগুলি, পৃষ্ঠা ১০৮, মূলত ফরাসি পত্রিকার রাশিফল বিচার ইত্যাদি অনুবাদ করে প্রচার করতে থাকে সে দেশে। ১৫৪০ খ্রিস্টাব্দ নাগাদ এই জাতীয় ভবিষ্যৎবাণী পঞ্জিকার অঙ্গ হয়ে ওঠে। পাদটিকা ৪১। ফলিত জ্যোতিষের বিনোদনমূল্য এতটাই প্রবল যে ভারতীয় পণ্ডিত সমাজেরও তা চোখ এড়ায়নি। গ্রহাণু শাসনের প্রয়োগে ধর্মনীতিবদ্ধ জনজীবন তাঁদের কাম্য ছিল সন্দেহ নেই। প্রকাশকের আর্থিক স্বার্থের সঙ্গে এর বিরোধও ছিল না কোথাও।
এর ফলে অত্যল্প সময়েই এটি পঞ্জিকার সবচাইতে আকর্ষক ও অত্যাজ্য অংশ হিসেবে স্বীকৃতি পায়। 20 শতকের 3-4 দশকে যখন রাজনীতির আলোচনা একই সঙ্গে অনিবার্য ও আস্বাদ্য হয়ে উঠেছে বাঙালির কাছে, তখন ব্যক্তিগত রাশি নক্ষত্রের ভবিষ্যৎ নির্দেশিকার চেয়েও গুরুত্ব পেতে শুরু করে সমকালের প্রায় সব পঞ্জিকাতেই পরিবেশিত রাষ্ট্রগত বর্ষফল। প্রথম মহাযুদ্ধের পূর্বালোচিত পরিধি প্রসারণে প্রভাব রাষ্ট্রের তালিকাকে বিস্তৃত করে দিয়েছিল বহুদূর। ব্যক্তির ভবিতব্য যে রাষ্ট্রের গতি প্রকৃতির সঙ্গে অচ্ছেদ্য, আর স্বদেশের ভবিষ্যতের সঙ্গে যে জড়িয়ে আছে শক্তিমান পরদেশ, এই চেতনা তখন স্থায়ী হয়েছে। কাজেই উপনিবেশের বৃত্ত থেকে বিশ্ব রাজনীতির ক্রিয়মাণতাকে নিবিড় মননের মধ্য দিয়ে যৌক্তিক পারম্পর্য বুঝে নেওয়ার ক্ষমতা যাদের ছিল না, তাদের রাজনৈতিক উত্তেজনার পরিপূর্তিতে সব রকম সহায়তা করেছিল এইসব অপরিসর অদ্যর্থ ও দয়বফলা জফলা থয়রেফ ভবিষ্যৎবাণী। দেশগুলিকে রাহু কেতুর চৌহদ্দিতে এনে ফেলবার তাগিদেই হয়তো মানুষের মতো এদের জন্য বরাদ্দ হয়েছিল এক বা একাধিক রাশি। পাকিস্তান মকর, চীন তুলা, রাশিয়া কুম্ভ, বাংলাদেশ মেষ, আরব ধনু, জাপান তুলা আর আমেরিকা মকর ও কর্কট রাশির অন্তর্গত। পাদটিকা 42। এই বিচারের সত্যাসত্যের প্রশ্নকে পাশ কাটিয়ে গিয়ে প্রাচীন জ্যোতিষ গ্রন্থে এর মূল সন্ধানকে স্থগিত রাখলেও এই রাষ্ট্রগত বর্ষফলগুলি পঞ্জিকা ব্যবস্থাপকগুলির, বিশেষত পণ্ডিত সমাজের রাজনীতি চর্চা ও আশা আকাঙ্ক্ষা একমাত্র প্রকাশ ক্ষেত্র হিসেবে অত্যন্ত কৌতূহলের বিষয়। ফলিত জ্যোতিষের বিনোদন ধর্মের সুস্পষ্ট ও পুনরাবৃত্ত উল্লেখ সত্ত্বেও পণ্ডিতেরা নিজেদের পরিচিতির অনুকূল অধ্যাত্ম সন্দর্ভের কেন্দ্রীয় যৌক্তিকতার সঙ্গে একে অন্বিত করতে না পারলে এই বিভাগটি কখনোই পঞ্জিকার পুরো ভাগে মূল অংশে অঙ্গীভূত হতে পারত না। ফলিত জ্যোতিষের এ জাতীয় তাত্ত্বিক ভাষ্যায়নের চমৎকার নিদর্শন পাওয়া যাবে প্রকাশের 3য় বর্ষে, পৃষ্ঠা 109, জগজ্যোতি পঞ্জিকা ও ডাইরেক্টরিতে পরিবেশিত রাষ্ট্রগত বর্ষফল অংশে। এই বিভাগের ভূমিকা হিসেবে দ্বারেশচন্দ্র দয়বফলা আকার বৈষণ্য রয়কার তালবস্য দ্বারেশচন্দ্র শর্মাচার্য লেখেন: উদ্ধৃতি শুরু। বিশ্ব নিয়ন্তার এক অদৃশ্য মহাশক্তির ইঙ্গিতে চলে এই জগৎ। জগতের প্রতিটি অণু, পরমাণু, জড় ও সজীব পদার্থ সেই ইঙ্গিতের বাহিরে পদক্ষেপ করিতে পারে না। যুগ যুগ ধরিয়া মানুষ এই অদৃশ্য শক্তির রহস্য সমাধানে আত্মনিয়োগ করিয়াছে। জ্ঞানে, বিজ্ঞানে, ধর্মে, দর্শনে, সাহিত্যে অথবা কলায় সেই মহাশক্তিকে উপলব্ধি করিবার, সেই অরূপকে রূপ দিবার কৃচ্ছ সাধনা করিয়া আসিতেছে মানুষ। সে জানিতে পারিয়াছে এই রূপ, রস, গন্ধ, স্পর্শের জগতের বাহিরে থাকিবার এক অদৃশ্য হস্ত জগতে ভাগ্যলিপি রচনা করে। গ্রহ নক্ষত্রের মধ্য দিয়া আসে তাহার আভাস। অতীত আদর্শ ও ঘটনা পরম্পরা অনুশীলনে গ্রহলিপির অনুধাবন করিয়া মানুষ ত্রিকাল দৃষ্টি পাইয়াছে। সেই ত্রিকাল দৃষ্টি হইতেই ফলিত জ্যোতিষের উৎপত্তি। উদ্ধৃতি শেষ, দাঁড়িয়ে পাদটিকা 43। এ জাতীয় মনোভঙ্গির প্রশ্রয় ছিল বলেই রাষ্ট্রগত বর্ষফল বা অনুরূপ ভবিষ্যৎ গণনা কেন্দ্রিক বিভাগগুলিকে ডাইরেক্টরির পাঁচমিশেলির ভিড়ে মিশে যেতে হয়নি। উপরন্তু মানুষের অভিজ্ঞতা কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতির সাংস্কৃতিক উৎকর্ষ ও গ্রহগণের পরিক্রমণে প্রতিফলিত ঈশ্বর ইচ্ছার সমস্থানিক প্রকাশে
বিভাগগুলি পেয়েছে আভিজাত্যের গাম্ভীর্য। জনতার দাবি আর এই তাত্ত্বিক সমর্থন এই দুইয়ের কারণে এতটাই গুরুত্ব পেতে শুরু করেছিল, বিশেষ করে রাষ্ট্রগত বর্ষফল, যে দ্বিতীয় মহাযুদ্ধকালীন দুর্মূল্যের বাজারে যখন পঞ্জিকা থেকে বাধ্য হয়ে বাদ দিতে হচ্ছে এতদিন থেকে চলে আসা অনেক জনপ্রিয় অংশ, তখনও ভূমিকার পরের পাতাগুলিতে স্বমহিমায় ছাপা হচ্ছে রাষ্ট্রগত বর্ষফল। 1350 বঙ্গাব্দের গুপ্ত প্রেস ডাইরেক্টরি পঞ্জিকার শুরুতেই প্রকাশকের পক্ষ থেকে শ্রী রামরূপ বিদ্যাবাগীশ পাঠকদের দৃষ্টি আকর্ষণ করে জানান, উদ্ধৃতি শুরু, এবৎসর কাগজের অত্যধিক দুর্মূল্যতা ও দুষ্প্রাপ্যতা নিবন্ধন, তদুপরি গভর্নমেন্টের আদেশানুসারে ডাইরেক্টরি প্রভৃতি বিষয়ের সন্নিবেশ নিষিদ্ধ হওয়ায় আমরা ডাইরেক্টরি অংশ এবারে যেমন সম্পূর্ণরূপে দিতে পারিলাম না, সেইরূপ অনুমোদক পণ্ডিত মণ্ডলীর নামও প্রকাশ করা সম্ভব হইল না। নারী উদ্ধৃতি শেষ, পাদটিকা 44। সরকারি নির্দেশনামার বাধ্যতার বিষয়টি স্বতন্ত্র, কিন্তু কতটা পরিস্থিতিগত চাপে পড়লে যে অনুমোদক পণ্ডিত মণ্ডলীর নাম বাদ দিতে বাধ্য হন প্রকাশক, পৃষ্ঠা 110, তা আজ হয়তো অনুমান করা সহজ নয়। কিন্তু পুরনো পঞ্জিকার পাতা নিতান্ত সাধারণভাবে উল্টে গেলেও বোঝা যাবে অনুমোদক পণ্ডিত মণ্ডলীর স্বনামধন্য উপস্থিতি পঞ্জিকার মর্যাদার একটা গুরুত্বপূর্ণ অংশই শুধু নয়, অপণ্ডিত প্রকাশকের পক্ষ থেকে এ অনেকটা সম্মান প্রণামীও বটে। অথচ এই সংখ্যার পঞ্জিকাটিতে এই বিজ্ঞপ্তির পরেই প্রকাশিত হয়েছে কালনা নিবাসী শিবরঞ্জন চট্টোপাধ্যায় প্রণীত বর্ষফল বন্ধনীর মধ্যে রাষ্ট্রগত শিরোনামের বিভাগটি। এই গুরুত্ব আরোপণের সমস্তটাই কি নিছক ঈশ্বরীয় ভাগ্য রচনা পাঠ করবার পবিত্র আগ্রহ প্রাণিত? উপনিবেশবাসের অভিজ্ঞতা কি কোনোভাবে স্পর্শ করেনি এই রচনাগুলির বিষয়কে, শৈলীকে? পড়া চলছে পরের ফাইলে।